এগুলো গুছিয়ে রেখে আসো তো, এখন ঘুমাবো সবাই, এরপর বিকেলে উঠে রান্না করে নেব। পিপাসা উঠতে গেলেন, মুহূর্তেই আরশিকে টেনে কাছে আনলো স্পর্শী। নিচু কণ্ঠে কঠোর হয়ে বলল, একদম ভয় পাবি না, আর না তো লজ্জা পাবি। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ওরা কি তোকে বাজে ভাবে ছুঁয়েছে? কতক্ষণ অজ্ঞান ছিলি তুই? আর তোকে কি ওরা অজ্ঞান করেই রাখতো? কজন ছেলে ছিল যেখানে রেখেছে? সেটা কি কোনো গোডাউন নাকি রুম ছিল? ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ঘাবড়ে গেল আরশি। আপু তাকে ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে সে। নিচু কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে বলল, আপু তুমি বিশ্বাস করো, এমন কিচ্ছু হয়নি। আমাকে এখান থেকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার পর একটা গোডাউনে রেখেছি। লম্বা রুমটা, সব বস্তা ছিল আশেপাশে, ওখানেই এক পাশে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। তারপর যখন চিৎকার করলাম, হুট করে কেউ বাইরে থেকে দরজা খুললো, এসে আবার স্প্রে করে দিল। এরপর পরের গভীর রাতে ঘুম ভাঙলেও আওয়াজ করিনি কোনো। সকালে পাবেল ভাইকে দেখে কান্না করে দিয়েছিলাম। তারপর উনিও ওই লোকটাকে বকেছে আর আমাকে বলেছে যদি চেঁচাই তাহলে হাত পা বেঁধে স্প্রে করে অজ্ঞান করে দিবে। তাই আর চেঁচাইনি। বিশ্বাস করো, আমার সাথে কেউ বাজে কিছু করেনি। আর ওই রুমের মধ্যে পাবেল ভাই ছাড়া আর কেউ আসেনি। শুধু রুমের বাইরে মাঝে মধ্যে ওই লোকটাকে দেখতাম, হয়তো পাহারা দিত আমায়, আর কিচ্ছু না। স্পর্শী চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ওই এমপি যেত না? ওই যে সবসময় পাঞ্জাবি পরা থাকে আর চুলগুলো পেছনে ঝুটি করা থাকে, ওই লোক যায়নি কখনো? আরশি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিয়ে জানালো, এই রকম লোক কখনো আসেনি তার কাছে, আর সে চেনেও না এই এমপিকে। বলেই কান্না করে দিল। মুখ চেপে ধরলো স্পর্শী, বলল, হইছে হইছে, বুঝছি আমি, আর কাঁদতে হবে না, এবার ঘুমো। এরই মধ্যে পিপাসা এলো। ক্লান্ত চোখে মেয়েদের পাশে শুয়ে পড়লেন। আজ কতদিন পর একটু শান্তিতে ঘুমাবে তারা। ধীরে ধীরে মায়ের দিকে ঘুরলো আরশি। একেবারে লেপ্টে রইল বুকের মাঝখানটায়। চোখ বুঝতেই মুচকি হেসে জড়িয়ে ধরলো মাকে। গত 3 দিন তার কাছে স্বপ্নের মতো ছিল। কিডন্যাপ হয়ে যদি ক্রাশের এমন আদর আপ্যায়ন দেখা পাওয়া যায়, তাহলে এমন অপহরণ আরো 5বার হতে রাজি আরশি। আলতো করে চোখ বন্ধ করে ভাবতে লাগলো গত 3 দিনের কথা। জ্ঞান ফিরতেই জেগে উঠলো আরশি। উফ, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। আশপাশ ঘোলা লাগছে ভীষণ। হয়তো প্রায় সন্ধে হয়ে এসেছে। রুমের এপাশে ওপাশে সব মুখ বাঁধা বস্তা। একটা বস্তা ধরে উঠে দাঁড়ালো আরশি। দরজায় ধাক্কা দিয়ে কেউ আছেন ডাক দিতেই হুড়মুড় করে কেউ দরজা খুলল। দ্রুত স্প্রে বের করে মুখে দিতেই আরশি পুনরায় অজ্ঞান। এরপরে জ্ঞান ফিরল ঠিক 3:30টায়। চোখ খুলেই দেখলো অন্ধকার। চারপাশে সাদা বস্তাগুলো এক একটা সাদা কাপড়ে মোড়া মরদেহ ঠেকছে আরশির কাছে। দুহাত দিয়ে মুখ চেপে কেঁদে দিল আরশি, কিন্তু কেউ সাড়া দিল না। পরবর্তীতে আবারও পড়ে রইল সেভাবে ফ্লোরে। চেষ্টা করলো ঘুমানোর। এরপর সকালে কিছু চেঁচামেচির আওয়াজে ঘুম ছুটে গেল। উঠে উকি মারতেই দেখলো দরজা খুলছে কেউ। দ্রুত লুকিয়ে পড়লো বস্তার আড়ালে। পাভেল রাগত স্বরে পাহারা দিতে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, সারা রাতে লাইটটাও জ্বালিয়ে দাওনি, খাবার তো দূরের কথা। আরশি উকি মারল। পাভেলকে দেখতেই পিলে চমকে উঠল তার, কিন্তু সামনে বেরোলো না। পুরো রুমে চোখ বুলিয়েও কাউকে দেখলো না। পুনরায় ছেলেটাকে ধমক মারার প্রয়াস করতেই দেখলো বস্তার ওপাশ দিয়ে জামা দেখাচ্ছে। ধীর পায়ে হেঁটে পেছনে গেল আরশির, কিন্তু টের পেল না সে। উল্টে পাভেল দেখার জন্য উকি মারলো আবারও, কিন্তু পাভেল নেই। পেছনে কারো অস্তিত্ব অনুভব করতেই তাকালো। মুহূর্তেই পাভেলকে দেখে চিৎকার করে দুহাত পিছিয়ে গেল। চুপ করো, ভয় পেও না, কিচ্ছু করবো না আমি। পাভেল বলল, কিন্তু আরশি শুনল না। আবারও চিৎকার করতেই ধমক মেরে বলল, যদি আরেকবার চেঁচাও তো হাত পা বেঁধে স্প্রে করে ঘুম পাড়িয়ে রাখবো। আরশি চুপ করে গেল। মুহূর্তেই আবার ঠোঁট ভেঙে কান্না করে দিল। ভীষণ খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছে। কান্নারত কণ্ঠে বলল, আমার খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি। দ্রুত উঠে পড়ল পাভেল। বাচ্চা মেয়ে, অথচ এখনো না খেয়ে আছে। উঠে ছেলেটিকে কিছু বলতেই সে চলে গেল। কিছুক্ষণ পর নিয়ে এলো বিরিয়ানি।
কিছুটা অস্বস্তি লাগলেও খেয়ে নিল আরশি। এভাবেই ধীরে ধীরে কিছুটা ভয় কাটলো। দিনের প্রায় 3-4 বার দেখা করে যেত পাভেল, সাথে আনতো পছন্দের খাবার। পাভেলের উদ্দেশ্যে একটাই ছিল, যাতে এই মেয়েকে ছাড়ার পরেও কখনো ভাইয়ের নামে বাজে কথা না ছড়াতে পারে, যেন আঙ্গুল তুলতে না পারে। দিনের শুভ্র আলো ধীরে ধীরে তার অস্তিত্ব হারাচ্ছে। সাথে সাথে ধরণীতে প্রবল হচ্ছে এক অভিশপ্ত অন্ধকার, যার তীব্র এই কালো ছায়া শহরে প্রতিটা প্রান্তে এক নতুন অঘটনের জন্ম দিচ্ছে। এ যেন প্রকৃতিরই নিয়ম। রাতের আধার শুরু হওয়া মাত্রই অলিতে গলিতে বেড়ে যায় পৈশাচিক কিছু কালো হাতের বিচরণ, যেগুলো ধীরে ধীরে প্রকট হয় শরীরে, দেবে যায় কিছু কামুক চামড়ার উপর। পিঠের উপর আলতো বিষধর ছোঁয়াটা হুট করে নিচে নামলো। কোমর জড়িয়ে পেটের কোণে যেতেই খুব করে ধরে ফেললো সেই হাত। এটারই অপেক্ষা করছিল স্পর্শী। কখন হাতটা নিচে নামবে আর কখন সেটা সে নিজের থাবার মধ্যে পাবে। অস্ফুট স্বরে ছেলেটি আর্তনাদ করে উঠল। উঠবেই তো, এটা তো থাবা নয়, এ যেন কোনো ভয়ঙ্কর সাপের বিষদাঁত। হাতের প্রতিটি লম্বা নখের কোণ ঢুকিয়ে দিয়েছে চামড়ার মধ্যে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। হাতের নখ ঢোকানোর ফলে নিজেও আঙ্গুলে ব্যথা পেল স্পর্শী, কিন্তু সেটা প্রতিপক্ষের থেকে কম। তুমি অপর পক্ষকে গুলি ছুঁড়ে প্রতিহত করবে, অথচ দগ্ধ মেটালে হাতের তালু পুড়বে না, এটা তো হতে পারবে না। অথচ দগ্ধ মেটালে হাতের তালু পুড়াবে না, এটা তো হতে পারে না। কামছে ধরা অবস্থাতেই পেছনে ফিরল স্পর্শী। পায়ের হিল দিয়ে চেপে ধরল ছেলেটার পায়ের পাতা। আলতো হেসে জিজ্ঞেস করলো, এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন লাগছে না? জোয়ান ছেলেটা ভয়ার্থ চোখে তাকালো। বাস ভরা যাত্রী, কোনোভাবে স্পর্শী চিৎকার মারলেই সে গণধোলাই খাবে। এর থেকে এমন যন্ত্রণায় ভোগ করা উত্তম। পুরো ধামরাই ন্যাশনাল কলেজ থেকে রেডিও কলোনি পর্যন্ত এই বিষ যন্ত্রণার শিকার হলো ছেলেটি। বাস থামাতেই একে একে বের হয়ে গেল অধিকাংশ। হাত পা ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো স্পর্শী। এরপর বলল, আপনার ভালো লাগেনি, আমার কিন্তু মজাই লেগেছে। যাই হোক, এরকম মজা প্রতিদিন পাওয়ার জন্য বাসে প্রতিটা মেয়েকে উত্ত্যক্ত করবেন, কেমন? বলেই নেমে গেল। তীব্র ঘৃণায় চোখে পানি এসে গেল। কেন তার জীবনটা এমন হলো? কেন এত সংগ্রাম তাকেই করতে হবে? একটা মেয়ে যতই সাহসী সচেতন হোক না কেন, এই রাতের আধারের কাছে তো আর হার মানতেই হবে। কেন তার একটা সুন্দর পরিবার হলো না, যেখানে সে হতো রাজকন্যা আর বডিগার্ড হিসেবে চারপাশে থাকতো বাবা ভাই? কেন তার বাবা মারা গেল? কেন তার ভাই নেই? কেন কোনো পরিবার নেই? না আছে মামা নানা, আর না তো আছে বাবা দাদা। আচ্ছা, সে কেন পরগাছা? এই পৃথিবীতে শুধু মা ছাড়া আর কেন কেউ নেই? বাবার কুলেরও কেউ নেই, মায়ের কুলেরও নেই। সবাই কি একসাথে মারা যায়? আচ্ছা, বাবার বাড়িটাও কি একসময় অস্তিত্বহীন হয়ে যায়? জানে না সে। উত্তর নেই তার কাছে। উত্তর দেয়নি পিপাসা, সবসময় এড়িয়ে গেছে। না হয় রেগে গেছে। মায়ের ডাককে ভয় পেয়ে আগ বাড়িয়ে আর জিজ্ঞেস করতে পারেনি তারা। আজ বাবা কাকা ভাই থাকলে কেউ কি এভাবে তাদের ঠুনকো ভাবতো? গায়ে হাত তোলার আগে 100 বার ভাবতো অমুকের বোন টোকা লাগলেও ওর ভাই তুফান বয়ে আনবে। কিন্তু না, নেই এমন কেউ। থাকলে কি আজ এতটা ছুটতে হতো? কেউ কি পারতো আরশিকে এভাবে তুলে নিতে? ভাবতে ভাবতে গেটের সামনে চলে এলো। রাতের টিউশন আজ থেকে বাদ। এতটা সাহসীও হতে চাই না স্পর্শী। যেখানে সম্ভ্রম নিয়ে টানাপোড়েন হয়, আজ তার কিছু হলে ফ্যামিলিতে এমন কেউ নেই যে খুঁজবে। হ্যাঁ পারবে, শুধু মা আর ছোট্ট বোনটা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারবে, আর রাস্তায় পড়ে মাথা ঠুকতে পারবে। গেটে টোকা মারতেই খুলে দিল পিপাসা। থমথমে মুখে ভেতরে ঢুকলো। মাকে পাশ কাটিয়ে চলে গেল রুমে। আরশি ফোন টিপছে উপর হয়ে। ধীর পায়ে তার পাশে গিয়ে বসলো। পিপাসা চিন্তিত ভঙ্গিতে রুমে ঢুকলো। বলল, বেতন কি দেয়নি? তোর কি টাকাটা খুব প্রয়োজন? আমার থেকে নিয়ে নে। কত টাকা লাগবে? স্পর্শী পার্স থেকে টাকাটা বের করে বলল, 2 মাসের 16,000 পেতাম, দিয়েছি 15,000। ওরা মনে করে আমি উড়ে উড়ে গিয়ে স্টুডেন্ট পড়াবো। আরে আমার যে গাড়ি ভাড়া লাগে সেটাও মাথায় রাখে না ওরা। আর পড়াবো না, এমনিতেও রাতের বেলা আর কোনো টিউশন নিব না। সাই দিল পিপাসা। মাথায় হাত দিয়ে বললেন, তোকে তো কতবার বলেছি দরকার নেই এসব টিউশনের।
আমি কি কম ইনকাম করি? তোর যদি একান্তই নিজের কাজ করতে ইচ্ছে হয় তাহলে পার্লারে কি 2 ঘন্টা সময় দে। তোর হাতের সাজানোর ধরন তো বেশ সুন্দর। আর আমারও বাড়তি লোক রাখা লাগবে না, এমনিতেও 2 জন নিতে হবে সামনের মাসে। মাথা নাড়ালো স্পর্শী। মায়ের মুড আজকে ভালো, তাকে আরেকটু খুশি করতে বলল। ঠিক আছে, তা না হয় করলাম। খুশি হয়ে গেলেন পিপাসা। আরশি উৎফুল্ল হয়ে বলল, আমিও তোমার পার্লারে পার্ট টাইম জব নিব আম্মু। আমার সব খরচ তো তুমিই দিবা, কিন্তু বেতনটা আমার পার্সোনাল থাকবে, ওকে? হেসে দিল পিপাসা। উঠে রুমের বাইরে বের হবার প্রয়াস করতেই স্পর্শী ডাকলো, বলল। মা একটু শুনবা? পেছনে তাকালো পিপাসা। আলতো হেসে মেয়ের পাশে বসে বললেন। কিছু বলবি? খানিকটা ভয় পেল আরশি। মা রাগ করবে না তো? নিজেকে স্বাভাবিক রেখে বলল। তুমি কি ব্যস্ত? মায়ের দিকে তাকিয়ে আলতো কণ্ঠে বলল। মা, আমাদের দাদা বাড়ি কোথায়? এখানে তো আমরা ভাড়া থাকি, কিন্তু আমাদের তো গ্রামের বাড়ি আছে। ওটা কোন জায়গায়? থমকে গেল পিপাসা। আমতা আমতা করে বললেন। হুট করে এসব কথা বলছিস কেন? আমার রান্না করতে হবে, তোরা পড়তে বস। মুহূর্তেই হাত টেনে ধরল স্পর্শী। উঠে দাঁড়ালো মায়ের সামনে, চোখে চোখ রেখে বলল। আর কতদিন পালাবে? আজ জীবনেও কি জানতে পারবো না নিজের জন্ম পরিচয়? আরশি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। উফ, আপু কেন এই কথা আবার তুলে ধরলো? এখনই তো মা রেগে যাবে। পিপাসা অস্বস্তিতে পড়ল, হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে বলল। তোকে 100 দিন বলেছি এসব ফালতু কথা আমার কোনোদিন জিজ্ঞেস করবি না। তেতে উঠল স্পর্শী, চিৎকার করে বলল। ফালতু? আমার জন্ম পরিচয় তোমার কাছে ফালতু? আমার বাপ দাদার পরিচয় জানতে চাওয়াটা তোমার কাছে ফালতু মনে হয়? আর কত লুকাবে আমাদের থেকে? জন্ম থেকে জেনে এসেছি বাবা নেই, মারা গেছে, ভালো কথা মেনে নিয়েছি। দাদা দাদি নানা নানি কাকা মামা তো আছে, আচ্ছা সেটাও বুঝলাম নেই, কিন্তু আমাদের তো একটা স্থায়ী ঠিকানা থাকবে। সেটা কোথায়? আমাদের জন্মস্থান কোথায় মা? আমরা কি সারা জীবন ভাড়া বাসায় থাকবো? সারা জীবন পরিচয় হিসেবে জেনেছি বাবা শামসুল সর্দার। তিনি কোথায়? কোথায় সেই সর্দার বাড়ি? আদৌ কি এই নামের কোনো অস্তিত্ব আছে, নাকি বানোয়াট? আচ্ছা মা, আমরা কি তোমার অবৈধ সন্তান, যার কারণে তুমি পরিচয় দিতে পারছো না? সেটা হলেও তো বলবে, তাহলে আর কখনো জিজ্ঞেস করব না। কিন্তু এভাবে ধোঁয়াশায় রাখছো কেন? পিপাসা বেগম মেয়ের অশ্লীল শব্দোচ্চারণে বা খাড়া হয়ে গেলেন। এর আগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলেন। স্পর্শী নির্ভীক, কোনো বাধাই দিচ্ছে না। আর সে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ছুটে গিয়ে মাকে বোনের থেকে ছাড়ালো। ভীষণ অসহায় লাগছে পিপাসার। ছুটে গিয়ে নিজের রুমের দরজা আটকালো। দুহাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো অবিরত। এই মেয়েদের জন্য আজ অব্দি নতুন কারোর সাথে সংসার সাজায়নি। একা এক চড়ুই পাখির মতো উড়ে এসে ছিটকে পড়েছে এই অচেনা শহরে। 1.5 মাসের অন্তঃসত্ত্বা কোলে 3.5 বছরের বাচ্চা নিয়ে ভিখারিনীর মতো দিন কাটিয়েছে। দিনের পর দিন সংগ্রাম করে নিজের ভিত শক্ত করেছে মাত্র। আর সেই মেয়েরাই তার চরিত্রে কলঙ্ক লেপতে 2 বার ভাবলো না। কি লাগবে ওদের? একটা নিজের বাড়ি দেবে তো পিপাসা। এই তো আর কটা মাস টাকা জমিয়েছে সে। একটু জমি কিনে বাড়ি বাঁধবে, মেয়ে বিয়ে দেবে। কিন্তু মেয়েরা আজ পরিচয় খুঁজছে। সে কি যথেষ্ট নয় ওদের আশ্রয়স্থল হিসেবে? কেটে গেছে প্রায় 3 ঘন্টা। ঘড়ির কাঁটায় 11:30। আলতো পায়ে রুম থেকে বেরিয়ে এসেছে পিপাসা। মেয়েদের রুমে ঢুকতেই দেখলো ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে স্পর্শী। তার সাথে লেপ্টে শুয়ে আছে আরশি। অনেক ভেবেছে পিপাসা, আর কোনো লুকোচুরি নয়, সবাই বড় হয়েছে। আজ নয় কাল নয় জানতে পারবেই। তার থেকে তার মুখ থেকে শোনাই ভালো। সব শোনার পর যদি মেয়েরা তার কাছে থাকে তো ভালো, আর যদি বাপের কাছে চলে যায় তাও আটকাবে না সে। ধীর পায়ে স্পর্শীর পাশে গিয়ে বসলো। থমথমে কণ্ঠে বলল। কি জানতে চাস বল। স্পর্শী তড়িৎ গতিতে উঠল, মায়ের দিকে তাকিয়ে সরাসরি বলল। আমার বাবার বাড়ি কোথায়? শান্ত কণ্ঠে পিপাসা শুধালো। ফিরোজপুর।
মধ্যাকাশ যখন অন্ধকারের ছায়া নিয়ে খেলতে ব্যস্ত, ঠিক সেই সময়টাতেই আলোর রেস দেখা দিল কিছু অপরিপূর্ণ জীবনে। বনের গায়ের সাথে লেপ্টে ছিল আরশি। পিরোজপুর নামটা শুনতেই দুম করে দাঁড়ালো। চোখ তার চঞ্চল হরিণের ন্যায় সতর্ক হলো, কান হলো সজাগ, স্পর্শীয় অনেকটা চমকে গেছে। কিন্তু তার সেই ভঙ্গিমাটা প্রকাশ করলো না, বরং পূর্বের চেয়েও অগাধ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, বাবা মারা যাবার পরে কি সবাই তোমায় অবজ্ঞা অবহেলা করেছে, যার দরুন একা থাকছো আমাদের নিয়ে? ঠোঁট ভেঙে এলো পিপাসার। খুব কি দরকার ছিল মেয়েদের এমন ভয়ঙ্কর কথা বলার, আজ এত বছর ধরে এমন মিথ্যের বিচরণ করার? নিজেকে ধাতস্থ করে বলল, তোদের বাবা বেঁচে আছেন এখনো। আমি মিথ্যায় বলেছি যাতে তোরা বারবার না জিজ্ঞেস করিস। পাক হারা হয়ে গেল স্পর্শী। দুহাত দিয়ে মুখ চেপে ধরে বসে রইল। কান্নার শব্দগুলো গলায় দলা পাকালেও চোখ যে দুর্নিবার। সে কি করে অশ্রুকে দমন করবে? অস্পষ্ট স্বরে কান্না করে দিল স্পর্শী। মায়ের উদ্দেশ্যে বলল, কেন বলেছো এমন? তোমার বিবেকে একবারও বাঁধলো না এত বড় একটা মিথ্যা কথা বলতে? আজ কতগুলো বছর আমাদের এতিম করে রেখেছো, কি এমন হয়েছিল যে এমন করতে হলো? পিপাসা নিচু চাইল, নিজেকে সাজিয়ে নিল চুপ করে। এরপর মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো তোদের সেটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার দিক দিয়ে আমি এখনও ঠিক। থেমে শান্ত কণ্ঠে বলল, তোর নানা বাড়ি বগুড়া, সেখানেই মানুষ আমি। মাত্র ম্যাট্রিক দিয়েছি, এর মধ্যে এলাকা জয় জয়কার হয়ে উঠল বিয়ের খবরে। ফিরোজপুরের এমপি শামসুল সর্দার নাকি বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম শুনে। ভাবলাম সে কি করে আমায় দেখলো। পরে জেনেছি কীসব কাজে এসেছিলেন আমাদের বগুড়ায়। সে সময় আমায় দেখে পছন্দ করেছেন। হ্যাঁ, প্রতিবেশীরা যেন হিংসায় পড়েছে এমপির সাথে আমার বিয়ে বলে। মা বাবা তো এক পায়ে রাজি। প্রথম প্রথম বেশ কান্নাকাটি করলো। পরে যখন পত্রিকায় তার ছবি দেখলাম, তখন আমারও জানি কি হয়ে গেল। তোর বাবা তোর মতোই ছিল স্পর্শী, যেমন ফর্সা তেমনি শরীরের গড়ন। সারা শরীর ধ্যান দিয়ে খুঁজলেও একটু খুঁত পাবি না। যেমন লম্বা তেমনি লোহার মতো প্রশস্ততার শরীর। মুক্ত হয়ে চেয়েছিলাম ছবির দিকে। যে মেয়ে আমি বিয়ের কথা শুনে দুদিন না খেয়েছিলাম, সে মেয়ে সেদিকে মায়ের কাছে পছন্দের বিয়ের শাড়ি বাছাই করে দিয়েছিলাম। হয়ে গেল বিয়ে, চলে এলাম শ্বশুরবাড়ি। সব কিছু ভালোই চলছিল প্রথম 6 মাস। এতটা সম্মান, এত ভালোবাসা, এত প্রাচুর্যে সমৃদ্ধ জীবনযাপন যে আমি গলে গেলাম। লেখাপড়া ছেড়ে দিয়ে সংসারে মন দিলাম। হুট করে একদিন বুঝতে পারলাম তুই আসছিস, আর সেটাও আরও 3 মাস আগে থেকে। অল্প বয়স ছিল, বুঝে উঠতে পারিনি। একটানা বাপের বাড়ি থাকতাম 4 মাস, শ্বশুর বাড়ি থাকতাম 5 দিন। তোর বাবাই বলেছিল মায়ের কাছে থাকো এ সময়। তুই হলি স্বাভাবিকভাবেই। তোর যখন 15 দিন, তখন আবার গেলাম ও বাড়িতে। তখনই লোকজন একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল আমার সুখ। যে আসে তোকে দেখে যাই, সেই বলে ভালোই হলো, প্রথম ছেলে এরপর মেয়ে, একদম সিরিয়ালেই সব ভালো হচ্ছে। আমি অবাক হয়ে যাই, বললাম, কি বলেন ফুপু, আমার তো এই একটাই মেয়ে, ছেলে আসবে কোত্থেকে? উত্তর শুনে আকাশ থেকে পড়লাম। তোর বাবার দ্বিতীয় স্ত্রী আমি। প্রথম ঘরে একটা ছেলেও আছে 7 বছরের। সেই বউ নাকি কোন লোকের হাত ধরে পালিয়ে গেছে, তাই আমায় বিয়ে করেছে। ছেলেটাও নানা বাড়ি থাকে। বিশ্বাস কর, কলিজাটা দুভাগ হয়ে গিয়েছিল শুনে। যাকে এত ভালোবাসলাম, যাকে পেয়ে জীবন ধন্য হলো, সেই পুরুষের দ্বিতীয় নারী আমি। তার জীবনে আমার আগেও অন্য আরেক শখের নারী ছিল। জানিস তো, পুরুষ তার জীবনের প্রথম নারীকে ভুলতে দ্বিতীয় নারীকে আনে। সহ্য করতে পারলাম না, আর না তো পারলাম বিশ্বাস করতে। তোর বাবা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত। ঘরে ফিরে সেই 12টা 1টার পর একরকম নিজেকে একটা সামগ্রী মনে হলো, যেটা তার প্রয়োজন ছিল বলেই এনে ঘরে সাজিয়ে রেখেছে। তোর বাবা আমার 21 বছরে বড় ছিল। আমার যখন 17 বছর, তখন তার 38 ছিল। কিন্তু দেখে 25 বছরের থেকে বড় লাগে না। মাকে জিজ্ঞেস করলেই বলতো বয়সে কিচ্ছু হয় না, রাজনীতি করে একটু আধটু তো বাড়বেই। আর বয়স তো 30-এর কোঠা পাড়ায়নি। পুরুষ মানুষ বয়স হলেই সংসার বোঝে, মানিয়ে চলতে পারে। থেমে গেল পিপাসা, বলল,
বয়স যাই হোক, কিন্তু তাতে আমারও তেমন সমস্যা নেই। কিন্তু তাই বলে বিবাহিত কারোর সাথে বিয়ে দিয়ে দিল কেন? আমি কি দেখতে খারাপ ছিলাম? রাগারাগি করে চলে এলাম বাপের বাড়ি। বাড়ি এসে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পরিবারের সবাই জানতো তোর বাবার বিয়ের ব্যাপারে। উনি নাকি সব বলেছেন, কিন্তু তাতেও তারা কোনো আপত্তি করেনি। করবেই বা কেন? এমপি জামাই দেখে হাতছাড়া করতে চাননি। এবার কোথায় যাব আমি? বাবা মায়ের সাথে রাগারাগি করে চলে এলাম আবার তোর বাবার বাড়িতে। সব মানিয়ে নিতে শিখলাম তোর মুখের দিকে তাকিয়ে। সংসারও শুরু করলাম মন দিয়ে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা তিক্ততা ভাব ছিল, ওটা কাটাতে পারিনি কখনো। রাত হলে বুকের ভেতর চিনচিন করে ব্যথা উঠত। যখন বুকে টেনে নিত তখন শ্বাস বন্ধ হয়ে যেত। মনে হতো অন্য আর এক নারী মিশে আছে তার সাথে। আমার ভীষণ কষ্ট হতো। সারাক্ষণ মাথার মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা বিরাজ করত, কিন্তু তাও তোর শব্দও করিনি। কিন্তু তোর যখন 3 বছর, তখন হুট করেই একদিন তোর বাবা আসলো আমার কাছে। মধ্যরাতে ঘুম থেকে তুলে শান্ত কণ্ঠে বলল, তৃষা। তোর বাবা আমাকে পিয়াসা নয়, তৃষা বলে ডাকতো। সে ডাকগুলোতে মিশে থাকতো এক অপ্রকাশিত ভালোবাসা, যেগুলো বারবার আমাকে কাবু করে দিয়েছে তোকে ছেড়ে আসতে। কিন্তু সেদিনের ডাক এক নতুন সত্তা খুঁজে পেয়েছিলাম আমি। ডাক শুনে যখন উঠে বসলাম তখন অন্যদিকে তাকে নিচু কণ্ঠে বলল, ও আসতে চাইছে। কলিজাটা মুহূর্তেই দুভাগ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর না বোঝার ভান ধরে বললাম, কে? উনি বলেন। স্বপ্না। থেমে আবারও বলেন, যার সাথে গেছিল সে নাকি এখন অন্য কারো কাছে মজেছে। ওকে ডিভোর্স দিয়েছে আরও 3 মাস আগে। আমার সাথে দেখা করতে চাইছিল কমাস ধরে, যায়নি। কিন্তু কাল শুভমকে দেখতে গেছিলাম। ছেলেটার জ্বর, ও বাড়িতেই ছিল। আমার পা জড়িয়ে হাউমাউ করে কান্না করে বলল, আমাকে আরেকবার গ্রহণ করো। তুমি বিয়ে করেছো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমরা দুজন বোনের মতোই থাকবো মিলেমিশে। আমি থমকে গেছিলাম। হৃদয়টা এফার ওফার হয়ে যাচ্ছিল। হিংসেতে সারা গা ঝলসে যাচ্ছিল। তার হাতের বাঁধন থেকে ছিটকে নিজেকে সরিয়ে নিলাম। বহু কষ্টে কান্না আটকিয়ে বললাম, সে কি আপনাকে ছুঁয়েছিল? হেসে দিয়েছিলেন উনি। এই হাসি যেন বিষ ঢেলে দিয়েছিল অন্তরে। আমার হাতটা শক্ত করে ধরে বলেন, তুমি বাচ্চাদের মতো কথা বলছো তৃষা। সে শুধু আমার কাছে মিনতি করেছিল। আমি সাথে সাথেই এখান থেকে চলে এসেছি, আর কিছু নয়। নিজের সম্পূর্ণ অসহায়ত্ব তুলে ধরলাম তার কাছে। জড়িয়ে ধরে কান্না করে বললাম, আপনি আর যাবেন না ও বাড়িতে। শুনেছিলেন তিনি, কিন্তু সেটা শুধুমাত্র আমার সীমানার জন্য জ্ঞাত ছিল। কিন্তু আমার অলক্ষ্যে তিনি প্রায় প্রতি সপ্তাহে যেতেন, তবে সেই মহিলার জন্য নয়, ছেলের জন্য। প্রতি সপ্তাহে জ্বর, কাশি, ঠান্ডা, গলা ব্যথা। বাবাকে দেখতে চাই এমন অজস্র অজুহাত দেখে টেনে নিত ছেলের মুখ দিয়ে বলি ওই মহিলা, যাতে তাকে একান্তে পায় আর এ বাড়িতে আসার জন্য তোর বাবাকে পটাতে পারে। এসব প্রতিদিনই কেউ না কেউ আমার কানে দিত, আর বাড়ি আসতেই শুরু হয়ে যেত ঝামেলা। তার ধারণা ছিল আমি তার ছেলের সাথে দেখা করতে বাধা দিচ্ছি, সৎ ছেলে বলে। অথচ আমি তাকে বারবার বুঝিয়েছি এটা ফাঁদ। এভাবে কেটে গেল আরও 5 মাস। এর মধ্যে শোভাম ও আমাদের বাড়িতে এলো। তোর বাবাই ছেলেকে নিয়ে এসেছে ও বাড়িতে যাতে যেতে না হয় সেজন্য। কিন্তু সেটাও কাল হয়ে দাঁড়ালো আমার জন্য। ওই মহিলা 2 দিন পর পর বাড়ির মধ্যে ঢুকে পড়তো ছেলের সাথে দেখা করার জন্য। ধীরে ধীরে সেটা প্রতিদিনের রূপান্তর হলো। সবাই বাড়িতে আসতে বারণ করলো, শুনতো না। ছেলে কাঁদতো মায়ের কাছে থাকবে বলে, ওদিকে তার সাথে দিয়ে দিল আবার বাবার কাছে থাকবে বলে কাঁদে। পাছে পুরো এলাকা ছড়িয়ে যাবে এমপি তার প্রাক্তন স্ত্রীকে ছেলের সাথে দেখা করতে দেয় না, সেই ভয়ে কেউ ততটাও জোর দিল না। মাটি কামড়ে সহ্য করতে লাগলাম আমি। কিন্তু দিনকে দিন সহ্য শক্তিটাও শেষ হয়ে গেল। আমার ফুফু শাশুড়ি একদিন বলেন, তোর বাবা নাকি আবার ওকে বিয়ে করে নিয়ে এসেছে গোপনে। এখানে শুধু নাকি আমি যাতে না জানি সেজন্য নাটক করছে, আর এটা নাকি ওই মহিলাই বলেছে। নিঃশেষ হয়ে গেলাম আমি। প্রতিদিন সংসারে অশান্তি, মারামারি, ঝামেলায় তোর বাবাও বাড়ি আসতো না সহজে। 3-4 দিন পর পর একবার আসতো, তাও গভীর রাতে। বুঝলাম আমার সহ্য শক্তি শেষ, আর পারবো না। জীবনে আর যাই হোক সতীনের সাথে সংসার করতে পারবো না। চলে গেলাম সে রাতে। টেবিলের উপর গোটা গোটা অক্ষরে লিখে এসেছিলাম কাগজে, আমায় খুঁজবেন না। আপনি শুধুমাত্র আপনার প্রথম স্ত্রীকে ভোলার জন্য
আমায় ব্যবহার করেছেন। এখন সে ফিরে এসেছে, তাই আমায় আর মনে পড়বে না। ভালো থাকুন, আমায় আর খোঁজার চেষ্টাও করবে না। এরকম কিছু করলে আপনার মেয়েকে বিষ খাইয়ে নিজ গলায় দড়ি দিব। এরপরও হয়তো খুঁজেছিলেন বগুড়া থেকে শুরু করে পুরো ফিরোজপুরে, কিন্তু পাননি। বাবা মাও হয়তো খুঁজেছিল, কি জানি খোঁজ নেয়নি কারোর। হয়তো কারো বিবেচনায় আসেনি যে এইটুকু ছোট্ট ভীত একটা মেয়ে ঢাকায় যেতে পারে। তারও খুঁজে না পেয়ে হয়তো ভেবেছে কোথাও কোনো ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েছি। এলাম ঢাকায়। তোর বয়স মাত্র 3.5। অচেনা শহর, কোথায় উঠবো জানেনি। পৌঁছেছি সকাল 8টা বাজে। হাতের বালা, দুল, নাকফুল, চেন যা ছিল সব খুলে রেখে এসেছিলাম তোর বাবার বাড়িতে। তবে 3,500 টাকা নিয়ে এসেছিলাম নগদে। সারা শহর খুঁজে খুঁজে সন্ধ্যার দিকে পেলাম বাসা। তখন ভাড়া ছিল মাত্র 800। অগ্রিম দিয়ে উঠে গেলাম। লক্ষ্য ছিল চাকরি না পাই আগে বাসা রাখি, প্রয়োজনে 1 মাস ঘরে থাকবো। ধীরে ধীরে কোনো না কোনো কাজ পাবই, তবুও বাড়ি ফিরবো না। হাতে টাকা ছিল কম, সেটুকু অনেক বাজ বিচার করে খরচ করেছি। 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থেকেছি। হাঁড়ি পাতিল কিচ্ছু ছিল না। ধীরে ধীরে খুব প্রয়োজনীয় কিছু কিনলাম। তুই কিচ্ছু খেতি না, জোকের মতো লেগে থাকতি বুকের সাথে। এভাবে 15 দিন যেতে না যেতেই বুঝতে পারলাম আমি আবারও প্রেগনেন্ট। মাথায় আকাশ ভেঙে পড়লো, কিন্তু ভেঙে পড়িনি। ঘুরতে ঘুরতে একটা পার্লারে চাকরি পেলাম। বেতন মাত্র 2,500। লিখে পড়লাম, সব শিখলাম, বেতন ভালো। এরপর নিজেই ছোট্ট একটা পার্লার খোলাম। এই তো, এইটুকুই। আজও আছি ঠিকই। সামনে জমি কিনবো, বাড়ি তুলবো, এরপর তোর বিয়ে দিব। বলেই হেসে দিল, কিন্তু চোখ ভর্তি তার এক সাগর পরিমাণ অশ্রু। স্পর্শী আলতো করে মাকে জড়িয়ে ধরল, বলল, তুমি ভুল করেছো মা। বাবা সব কিছু জানিয়েই বিয়ে করতে চেয়েছে তোমায়, কিন্তু তোমার বাবা মা জানতে দেয়নি। 2 বিয়ের সংসারে এরকম অশান্তি লেগে থাকবে, এটাই স্বাভাবিক। এতে বাবার কোনো দোষ নেই। তবে তোমার নিজের সকল অধিকার ছেড়ে দিয়ে ওই মহিলাকে সমস্ত সুযোগ ঢেলে দিয়ে আসা উচিত হয়নি। একটু থেমে, আর যদি বাবা সত্যি ওই মহিলাকে আবারও নিজের করে নেয়, সেক্ষেত্রে তিনি সবচেয়ে দোষী এবং অপরাধী। এরকম ব্যক্তিত্বহীন বাবার খোঁজ আমি আজ জীবনেও নিতে চাই না। আরশিও লেপ্টে গেল মায়ের সাথে, চুপ করে তাকিয়ে রইল মায়ের দিকে। স্পর্শী হুট করেই ভাবনায় নিমজ্জিত হলো। অস্পষ্ট কণ্ঠে বলল, আব্বু অনেক স্মার্ট ছিল, তাই না মা? হেসে দিল পিপাসা, বলল, দেখবি বাবাকে, দাঁড়া আমি দেখাচ্ছি। বাদ সাধল স্পর্শী। মায়ের পেটে মুখ গুজে দিয়ে বলল, ফটো না, আমি বাস্তবে দেখতে চাই, খুব কাছ থেকে, একটু ছুঁয়ে, বাবা বাবা গন্ধ নাকে নিয়ে। তবে পরিচয় দিয়ে নয়, একদম অপরিচিতা হিসেবেই দেখতে যাব তাকে। তবে বিশ্বাস করো, এরপর আর কখনোই তাকে মনে আনবো না। লাফিয়ে উঠল আরশি, উত্তেজিত হয়ে বলল, আমিও একটু বাবা দেখবো, আপুর সাথে যাব প্লিজ আম্মু। পিপাসা ছোট মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর বাবা জানিই না যে তার আরও একটা মেয়ে আছে। একটু থেমে, ঠিক আছে, তোরা যেতে চাইলে যেতে পারিস, বড় হয়েছিস, আমি আটকানোর কে? তবে মায়ের কাছে যদি আর ফিরতে মন চাই তাহলে ফিস, নইলে সুখে থাকিস। হেসে দিল স্পর্শী, মাকে জড়িয়ে ধরে বলল, ইস, ঢং করছো। তুমি জানো আমরা আবার আসবো, তাও ইমোশনাল করতে চাইছো? পিপাসাও হেসে দিল, বলল, ঠিক আছে, তাহলে কবে যাচ্ছ? রান্না করতে তো হবে। আজ সন্ধ্যায় যাব লঞ্চে করে, একদম সকালে পৌঁছাবো। সারাদিন দেখে আবার সোজা ফিরে আসব, একটু প্রাণ খুলে দেখে আসব পিরোজপুর। দুপুর 2টা। জোর দমে জামা কাপড়, রাতের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছে স্পর্শী। আরশি এবং তার মোট 6 সেট পোশাক নিয়েছে। মোবাইল এবং সাথে চার্জার রাখলো সাইড ব্যাগে। রাতে লঞ্চে খাবারের জন্য খাবার টিফিন বক্সে দিয়েছে পিপাসা, সাথে দিয়েছে 10,000 টাকা। পাশে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আরশি। তার মতে স্পর্শীকে ভীষণ সুন্দর লাগছে আর তাকে কুৎসিত দেখাচ্ছে। সেই খায়েশ মেটাতেই বোনের সাথে ম্যাচিং করে জিন্স এবং লং ফ্রক পরেছে। কিন্তু তার ভাষ্যমতে স্পর্শী ফর্সা, সে যেটাই পরছে সেটাতেই সুন্দর লাগছে, কিন্তু সে শ্যামলা এবং তাকে এটাতেও ভালো দেখাচ্ছে না।
এটা ভেবেই মুখ ফুলিয়ে বসেছিল কতক্ষণ। যখন স্পর্শী নিচে উঠে তাকে চুল বেঁধে সাজিয়ে দিল তখনই মন ভালো হয়েছে। এখান থেকে সোজা সদরঘাট যেতে হবে। 5:30টায় লঞ্চ ছাড়বে, সেজন্যেই দ্রুত পৌঁছতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বেশি জ্যাম হয় সাভারে এবং বাকিটা শাহবাগে। স্পর্শী বিরক্ত, এই যে বাস বারবার ব্রেক কষে থেমে যায় জ্যামের কারণে, এতেই তো গা গুলিয়ে ওঠে। তার উপর আশেপাশের কেউ থুতু ফেললেও পেট উগড়ে আসে তার। কিন্তু পরিস্থিতির চাপে নিজেকে মানাতে হয়। কষ্ট হলেও এই বাস হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী। আরশির কাঁধে ছোট্ট একটা কলেজ ব্যাগ, যেটাতে প্রয়োজনীয় কসমেটিক্স জাতীয় ছোট ছোট জিনিসপত্র রয়েছে। বাকি সব জামা কাপড়ের ব্যাগ এবং পার্স স্পর্শীর হাতে। ব্যাগ সামলে বোনকে নিয়ে গেটের সামনে আসতেই পিপাসা হাত ধরল, বলল, তুই যাচ্ছিস বলেই কিন্তু আশিকের সাথে দিচ্ছি। ছোট মানুষ, ভুল করলেও সামলে নিবি। একদম দু বোনে ঝগড়া করবি না, ওকে বকাঝকা করবি না। এমনিতেই তো কোথাও সহজে ঘুরতে যাওয়া হয় না। যা, দেখাই গ্রামের বাড়ি, সাবধানে থাকবি। তবে তুই যাচ্ছিস বলে নিশ্চিন্ত। আর হ্যাঁ, কিপটামি করবি না। লঞ্চে কেবিন নিবি, খোলা বারান্দায় থাকবি না। ওকে হাতে হাতে রাখবি। যা খেতে চাই কিনে দিবি। টাকা লাগলে আমায় ফোন দিবি। আর হ্যাঁ, বাসে উঠে ফোন দিবি। এরপর সদরঘাট পৌঁছে ফোন দিবি। আমি ফোন দেওয়ার সাথে সাথেই ধরবি। 2 দিনের মধ্যেই ফিরবি। আর ও বাড়িতে কোনো ঝামেলা পাকাবি না। আমি তো সব সেরেই এসেছি, দরকার নেই কোনো অধিকার। আর কারোর সাথে ঝগড়া করবি না। মন নরম রেখে রাস্তাঘাটে চলবি। দুহাত দিয়ে কান চেপে ধরল স্পর্শী, বলল, বুঝেছি মা, বুঝেছি। এখন আসি। হাসি মুখে বিদায় দিলেন পিপাসা। ওদের রিক্সা চলতে লাগলো রেডিও কলোনির উদ্দেশ্যে। রিক্সাটা অদৃশ্য হতেই মুখ চেপে কান্না করে দিলেন। নিচু কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, মেয়ে দুটো তো অনেক আশা সম্মান ভালোবাসা নিয়ে তাদের বাবাকে দেখতে গেছে। আপনি ওদের ভালোবাসার মর্যাদা দিয়েন। আমি না এই লোকটাকে ভালোবেসে ঠকেছি, কিন্তু ওরা যেন না ঠকে। ওদের কাছে যেন ওদের বাবা সারা জীবন সম্মানে থাকে। রেডিও কলোনির সামনে এসে প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হলো স্পর্শীদের। সরাসরি সদরঘাটের বাস পাওয়া দুষ্কর। অনেকক্ষণ অপেক্ষা করার পর পাওয়া যায়। বাস থামতেই দ্রুত পায়ে আরশিকে ধরে উঠিয়ে দিল স্পর্শী। ব্যাগ দুটো হেল্পার ছেলেটির হাতে দিয়ে নিজেও উঠে গেল। বাস প্রায় অর্ধাংশ ফাঁকা। পুরো বাসে একবার চোখ বুলিয়ে মাঝখানের সিটে বসলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে নিল একবার পরিচিত স্থানগুলো। আরশি পাশেই বোনের ফোন স্ক্রল করছে। এরই মধ্যে পিপাসার ফোন চলে এলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কই আছিস তোরা? আরশি বিরক্তির সুরে বলল, আম্মু, আমরা মাত্র বাসে উঠেছি, তুমি আর ফোন দিও না। অনেক বলে আধা ঘন্টার জন্য আব্বুর কাছ থেকে ফোন নিয়েছি। আমরা সুস্থ আছি, আর সদরঘাট গিয়ে তোমায় ফোন করে নিব। বলেই ফোন কেটে দিল। স্পর্শী হাসলো। বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। বোনের দিকে তাকিয়ে বলল, তোকে একটা ফোন কিনে দিতে চাইছিলাম, কি বলিস? উৎফুল্ল হয়ে স্পর্শীর দিকে তাকালো আরশি। ব্যতিব্যস্ত হয়ে বলল, খুব ভালো হবে। আমার সব ফ্রেন্ডদের ফোন আছে, শুধু আমার নাই। দেখো, আমি একা একা কলেজ যাই, যে কোনো সময় তো বিপদ হতেই পারে, তাই না? যদি একটা ফোন থাকে তাহলে তো তোমাকে জানাতে পারবো, বলো। মাথা নাড়ালো স্পর্শী। আরশির হাত থেকে ফোন এনে স্ক্রল করতে করতে বলল, দেখ তো এই ফোনটা পছন্দ হয় কিনা। আরশি উৎসুক চাহনিতে তাকালো। পরক্ষণে নোকিয়া 1200 সেট দেখে মুখ খানিক অমাবস্যার চাঁদের মতো করে ফেললো। গোমরা মুখ বলে উঠল, তুমি মজা করতেছো, আমি জানতাম। ও আপু, দাও না একটা ফোন, তুমি আম্মুকে বললেই কিনে দিবে আমায়। মুখটাকে সিরিয়াস করলো স্পর্শী। গম্ভীর বুকে বলল, ঠিক আছে, দিব। আমি নিজেই একটা ভালো মডেলের স্মার্টফোন কিনে দিব। তবে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্টের দিনই তাহলে ফোন পাবি। আশাহত হলো আরশি। মনে মনে সিঙ্গামের ন্যায় বলল, ইম্পসিবল। সে আর ভালো রেজাল্ট, এটা ভাবা ভীষণ হাস্যকর। এই জীবনে আর তাহলে ফোন পাওয়া হলো না। পরক্ষণে নিজেকে সামলে সান্ত্বনা দিয়ে বলল, তো কি হয়েছে? ফিরোজপুর থেকে গিয়েই সে মায়ের পার্লারে সময় দেবে। সেখান থেকে যা পাবে তা মাসখানেক জমিয়ে একটা ভালো ফোন কিনে নেবে।
ভাবতেই উৎফুল্ল হয়ে হেসে ফেলল। বিকেল বেলা, ঘড়ির কাঁটা তখন 5:30কেও ছাড়িয়ে গেছে। পথে প্রচুর জ্যাম থাকায় বাস এখনো সদরঘাট পৌঁছয়নি। চিন্তায় অস্থির হয়ে পড়েছে স্পর্শী। একদিকে লঞ্চ মিস করেছে, অন্যদিকে আরশি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। স্পর্শীর কাঁধে মাথা দিয়ে অজ্ঞানের মতো পড়ে আছে। মিনিটের কাঁটা 45 ছাড়িয়েছে। লঞ্চ 5:30টায় ছাড়ার কথা। সে আশা ত্যাগ করে 6টার বাসে যাওয়ার চিন্তা করছে, কিন্তু বাদ সেধেছে আরশির চিন্তা। মাত্র 3 ঘন্টাতেই এতটা কাহিল, সেখানে টানা 7-8 ঘন্টার বাস জার্নি কিভাবে করবে? ভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো সদরঘাটে। আরশিকে ঝাঁকিয়ে কোনো মতে উঠালো স্পর্শী। বাম কাঁধে এবং হাতে দুটো ব্যাগ নিয়ে অপর হাতে আরশিকে ধরে নামালো। 5 মিনিটের পথ হাঁটতে হবে ঘাটে পৌঁছতে। বোনকে ধরে ধীর পায়ে এগিয়ে গেল টার্মিনালের দিকে। প্রাথমিক টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখলো সামনের লঞ্চের গায়ে বরিশাল, ঝালকাঠি, চরখালি লেখা। মাই বলেছিল চরখালির লঞ্চে উঠতে। দ্রুত পায়ে সামনে এগোতেই দেখলো লঞ্চ ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। চিৎকার করে আরশিকে নিয়ে দৌড়ে গিয়ে বলল, আরশি, এটাই আমাদের লঞ্চ। মনে কর পেছনে কুকুর তাড়া করেছে, দ্রুত দৌড়া। এই 2 হাত দূরে চলে গেছে লঞ্চ। সামনের ডিকিতে থাকা 2 লোকের সাহায্যে ব্যাগ নিয়ে কোনো মতে উঠলো। হৃৎপিণ্ড এখনো ধরাস ধরাস করে লাফাচ্ছে। সামনের দরজার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়লো আরশি। বোন অসুস্থ হয়েছে ভেবে নুইয়ে ওঠাতে গিয়ে দেখলো সে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলেছে। স্পর্শীর দিকে তাকিয়ে কোনো মতে বলল, আপু, ভীষণ মজা পেয়েছি। তুমি যখন কুকুরের কথা বলেছো তখন আমি প্রথমে ঘাট ঘুরিয়ে পেছনে কুকুর দেখার চেষ্টা করছিলাম। হেসে দিল স্পর্শী। বোনকে দ্রুত টেনে তুলে বলল, তুই তো বাসে বসে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। যাক বাবা, চিন্তাটা এখন কমেছে। ওঠ এখন, আগে কেবিনে যাই, তারপর যত পারিস আসিস। মিডল ক্লাসের একটা কেবিন ভাড়া নিল তারা। ভেতরে ঢুকে স্পর্শী ব্যাগ রেখে বাইরে এলো। সামনে ড্রাম ভরা খাবার পানি। সেখান থেকে বেশ খানিকটা খাবার পানি নিয়ে পুনরায় কেবিনে ঢুকলো। আরশির হাতে দিয়ে বলল, ড্রেস খুলে ওড়না ভিজিয়ে সারা গা মুছে নে, এরপর অন্য ড্রেস পরে নিস আর গায়েরটা পলিতে মুড়ে ব্যাগে রেখে দে। বমির গন্ধ আসছে, আমি সামনেই আছি, ভয় পাস না। হ্যাঁ সূচক উত্তর দিতেই স্পর্শী বেরিয়ে গেল। মিনিট 5 যেতেই আরশি ডাকলো, আপু, আমার হয়ে গেছে। রাত 8টা। 2 বোন দরজা আটকে বেশ লম্বা একটা ঘুম দিয়েছে। 2 বোন বললে ভুল হবে, কেননা আরশি স্পর্শের ঘুমিয়ে যাওয়ার জন্য চোখ বন্ধ করে অপেক্ষা করছিল। বোন ঘুমিয়ে পড়তেই সে সেই থেকে ফোন টিপছে। স্পর্শী কিচ্ছু বলল না। ফোন হাতে নিয়ে আরশিকে সাথে করে কেবিনের বাইরে বের হলো। তালা দিয়ে বোনকে নিয়ে চলল ছাদের দিকে। লঞ্চটা 4 তলা, কিন্তু ছাদে ওঠার সাথে সাথেই এতটা দমকা বাতাসে মিনিট খানেকও দাঁড়ালো না তারা। নিচে নেমে একদম কার্নিশে গিয়ে দাঁড়ালো। এ এক অন্য অনুভূতি। বাতাসের দমকা হাওয়ায় চুলগুলো উঠছে প্রবল ভাবে। নিজেকে বেশ ফুরফুরা লাগছে স্পর্শীর। আরশিকে কিছু বলার প্রয়াস করে পাশে তাকাতেই হা হয়ে গেল। দূরে এক পেয়ারা ওয়ালার পাশে পাত পেতে বসে পেয়ারা বানানি খাচ্ছে সে। আহম্মক হয়ে গেল স্পর্শী। কাছে গিয়ে ধমক দিতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আম্মু, কিন্তু তোমাকে 10,000 টাকা দিয়েছে আমার জন্য। যা খেতে চাই তাই খাওয়াতে বলছে। টাকা লাগলেও আম্মুর কাছে চাইতে বলছে। আমাকে বকতেও বারণ করছে। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। পরক্ষণেই লোকটিকে আরো 50 টাকার পেয়ারা বানাতে বলে কেবিনের দিকে চলল। ছোট্ট পার্স ব্যাগটাতে অল্প কিছু টাকা নিয়ে পুনরায় দরজায় তালা লাগালো। রাত 1টা। লঞ্চের 1/3 লোক ঘুমিয়ে পড়েছে। বাকিরা শুয়ে ফোন টিপছে। কেউ কেউ গল্প করছে, কিন্তু আরশির এখনো মুখ চলছে। একটার পর একটা দোকান থেকে কিনেই চলেছে। এ যাবৎ মুখ তার থামেনি। মায়ের সাথে কথা বলেছে প্রায় 3 বার। তিনিও অনুমতি দিয়েছেন ছোট মেয়েকে পুরো লঞ্চটা গিলে খাওয়ার। অতিষ্ঠ হয়ে ফ্লোর থেকে টেনে তুলল স্পর্শী। ধমকের সুরে বলল, তোর এত খোলা বারান্দা ভালো, তাহলে আগে বলতি। শুধু শুধু টাকা নষ্ট করে আমি ক্যাবিন রাখলাম কেন? আর সেই যে এখানে বসে পড়েছিস আর ওঠার নামই নেই। আন্টি তোর জন্য শুতে পারছে না, ওঠ।
বাধ্য হয়ে চলে এলো আরশি। কেবিনে ঢুকে দরজা আটকাতেই বিছানায় কলা গাছের মতো পড়ে রইল স্পর্শী। ফোনটা লুকানোর জন্যে বেশ মন খারাপ আরশির। অনেকক্ষণ মোড়ামুড়ি করে এদিক ওদিক খুঁজলো, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো না এবার। বালিশের নিচ থেকে কোনো মতে টেনে এনে লক খুলল। এর মধ্যেই স্পর্শী কাত হয়ে শুতেই ভয়ের চোটে ফোন বালিশের উপরে রেখে ওপাশ ফিরে ঘুমের ভান ধরে থাকলো। কিন্তু কেলেঙ্কারি যা হবার সেটা সে করেই ফেলেছে। তাড়াহুড়োতে হাতের টাচ লেগে কোনো এক নম্বরে কল চলে গেছে ইতিমধ্যেই। ফোনের রিং হওয়ার শব্দ শুনতেই চোখ মুখ খিচে মরা ব্যাঙের মতো ওপাশে ফিরে পড়ে রইল আরশি। রাত 1:30টার সময় ফোনের রিংটোন বাজতেই উঠে বসলো পরশ। মাত্র শুয়েছিল সে, ফোনের স্ক্রিনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়েটাকে কেন ফোন করেছে, তাও এত রাতে? ফোন ধরবে না করেও শেষ অবধি রিসিভ করলো সে। ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে নিচেই বলল, ফোন দিয়েছে কেন আমার নাম্বারে? কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় বলল, সমস্যা কি? ফোন দিয়েছে কেন? হ্যালো, এ অশুভ মেয়ে। বালিশের উপরে ফোন রাখায় ওপাশের হ্যালো হ্যালো স্পষ্ট স্পর্শীর কানে পৌঁছচ্ছে। চোখ ডোলে পাশ থেকে ফোন নিতেই স্ক্রিনের নম্বর দেখে তড়িৎ গতিতে উঠে বসলো। চোখ মুখ খিচে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে আবার ফোন দেওয়ার? রাগটা তরতর করে বেড়ে গেল পরশের। নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে বলল, পাগল মহিলা, আমাকে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমাকে ফোন করবো। বাঘ হারা হয়ে গেল স্পর্শী। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় এমনিতেই মেজাজ তুঙ্গে, তার উপর এই লোক তাকে পাগল মহিলা বলেছে। আর সে ফোন দেয়নি মানে কি? স্ক্রিনে তাকাতেই দেখলো আউটগোয়িং লেখা। মাথা ফাঁকা হয়ে গেল। তার ফোন থেকে কল গিয়েছে, তাও এই সন্ত্রাস এমপির কাছে। ভাবতেই লজ্জায় ফোন ভেঙে ফেলতে ইচ্ছে করছে। সে তো ফোন দেয়নি, তাহলে হয়তো কোনোভাবে টাচ লেগে ফোন চলে গেছে। পরক্ষণেই মনকে বোঝানো যেতেই পারে, ভুল মানুষেরই হয়, কিন্তু তাই বলে এই লোক তাকে মহিলা বলবে? দাঁতে দাঁত চেপে পরশের উদ্দেশ্যে বলল, ছি, ব্যবহারের কি চিরি! এই আপনার মতো একটা গুন্ডা সন্ত্রাস ঝগড়াটে ক্রিমিনাল লোককে এমপি বানালো কে? আমার তো মনে হয় না জনগণের প্রত্যক্ষ ভোটে জিতেছেন। নিশ্চয়ই জাল ভোট দিয়েছেন নিজের সাঙ্গপাঙ্গ দিয়ে। আর এই আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে এই রাত 1:30টার সময় আপনাকে ফোন দিয়েছি? আপনাদের ভাইয়ের মতো কি আমার চরিত্র লুজ মনে হয়? হাতের টাচ লেগে ভুল করে কল চলে গেছে, যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে আপনি আমাকে মহিলা বলবেন? সিরিয়াসলি, নিজেকে কি কোচি মনে হয়? ঢ্যামরা বুড়ো, দেখতে তো আমার দাদুর থেকেও বড় মনে হয়। লম্বা লম্বা চুল, দাড়িতে তো আদিমকালের সন্ন্যাসী মনে হয়। ভাগ্যিস আমার কথায় দাড়িটা ছোট করেছিলেন, না হলে তো কেউ চিনতেই পারতো না। কান গরম হয়ে গেছে পরশের। আজ এমপি না হলে সে বুঝিয়ে দিত এই পরশ শিকদার কি। নিজেকে খুব কড়াভাবে সামলালো। মুখ দিয়ে অজস্র অশ্রাব্য গালি বের হতে চাইছে, বললেই এই মেয়ে যে কোনো সময় সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তার ইমেজ নষ্ট করতে পারে ভেবেই নিজেকে খুব কষ্ট করে সামলালো। বলল, তুমি কি জানো, তোমার মতো টক্সিক ক্যারেক্টার মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধা। চেপে উঠল স্পর্শী, চেঁচিয়ে বলল, ওহো, সে আর বলতে! ফোন ঢোকার সাথে সাথেই তো রিসিভ করে কথা বলতে শুরু করেছেন। আমি না হয় ভুল করে ফোনটা দিয়েছি, আপনি কেন রিসিভ করলেন? পবিত্র চরিত্রের মহামানব! রাগে পুরো শরীর কাঁপছে পরশের। কাঁপা হাতে ফোনটা কেটে দিয়েই পাশের টি টেবিলটা ধরে ছুঁড়ে মারলো দরজার উপর। এই মেয়েকে যতই ভুলে থাকতে চাইছে, ঠিক ততটাই জড়িয়ে ধরছে। কত বড় সাহস এর! একে জানে পরশ শিকদার কি, কতটা ভয়ানক হতে পারে সে? না, একে তো পায়ের তলায় পিষে মারবে পরশ, খুব কাছ থেকে এনে ছুঁড়ে ফেলবে ওই পায়ের কাছেই। কিন্তু তাড়াহুড়ো নয়, এইটুকু একটা মেয়ের কারণে তার সদ্য প্রজ্বলিত কেরিয়ারটা নিভিয়ে ফেলবে না কখনোই। কিন্তু কি করে গায়ে মাখবে এই অপমানগুলো? রাগ তরতর করে বাড়ছে তার। পাশের রুমেই পাভেল। চিৎকার করে ডাকলো তাকে। সদ্য ঘুমাতে যাওয়া পাভেল হতবাক ছুটে এলো ভাইয়ের দরজায়। উকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। ভেতরে এতক্ষণ তাণ্ডব চলছিল, কিন্তু কারণ কি হতে পারে? পাভেল দেখতেই দাঁত কিরমির করে উঠল পরশের। বলল,
2 সেকেন্ডের মধ্যে আইস নিয়ে আয়। পাভেল ছুটল রেসের গতিতে। নিচতলায় রান্নাঘরে গিয়ে এপাশের ফ্রিজ থেকে আইস নিয়ে মুখ চেপে হাসতে হাসতে পুনরায় চলল ভাইয়ের রুমে। এই আইস ক্যাপ বাবা আসলাম শিকদারের মাঝে মধ্যে ব্যবহার করে, যেটা নিয়ে পরশ ভীষণভাবে টিটকারি কাটে তাকে। আজ সে নিজেই এই আইস ক্যাপের সান্নিধ্য পাওয়ার জন্য অস্থির। রুমে ঢুকে পরশের হাতে দিতেই সে মাথায় দিল ক্যাপ, চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে পড়ল খাটে, যেন সে ভীষণ ক্লান্ত। ধীরে ধীরে একটু ঠান্ডা হতেই কারণ জিজ্ঞেস করতেই শর্টকাটে বলল পরশ। পাভেল সিরিয়াস ভঙ্গিতে তাকালো ভাইয়ের দিকে, শান্ত কণ্ঠে বলল, ওই মেয়ের নাম্বার ব্লক করে এক্ষুনি, একটু সুবিধা নাও। দেখে যতটা ছোট ইনোসেন্ট মনে হয় ততটা খারাপ সে। বিয়ে হয়েছিল একবার, টেকেনি। মেয়ে এমন হলে টিকবেও বা কীভাবে? বেচারা স্বামীর মাথা ফাটিয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে। চোখ বড় বড় করে তাকালো পরশ। মুহূর্তেই পাভেলকে বলল। তুই কি শিওর? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পাভেল বলল। ওর ছোট বোন বলেছে। তের্যক হাসি ফুটল পরশের মুখে। পাভেল দেখতেই ভ্রুযুগল উঁচিয়ে জিজ্ঞেস করলো, কিরে, অপমান করার পয়েন্টস পেয়ে গেলে নাকি? পরশ হাসলো, বলল, ওই ফালতুমের পেছনে সেকেন্ড ব্যয় করার সময়ও বড় শিখতে হবে না, বাতিলে খাতায়। তুই রুম থেকে বের হ, ঘুমাবো আমি। অবাক হয়ে গেল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুই লোকাল বাস রে ভাই, তুই লোকাল বাস। দরকার পড়লে রুমে তুলিস, ঘাট ধরে নামাস। পাভেলকে বের করে দিয়ে দরজা আটকালো পরশ। বিছানায় শুয়ে মনকে বোঝালো, ভুলে যা পরশ, এসব ফালতুমি বাজারের মাছের মতো সারাক্ষণ ভ্যান ভ্যান করতেই থাকবে। তাহলে তুই সেসব মন দিয়ে শুনতে যাবে কেন? এরা তোর লেভেলে নেই। ব্যাস, মনোযোগ আকর্ষণের যত ধান্দা, ভুলে যা, নিজের দিকে কনসেন্ট্রেশন কর। দুহাত দিয়ে মাথা চেপে ধরলো স্পর্শী। ওই লোক তার মুখের উপর কল কেটে দিয়েছে। এটা ভীষণ অপমানের। ইচ্ছে করছে এখন আরেকবার কল দিতে, এরপর তার মুখের উপর কল কেটে দিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করতে। কিন্তু এটা করবে না স্পর্শী। নিজেকে মোটেও ছ্যাচড়া বানাতে প্রস্তুত নয় সে। মনে মনে বলল, কন্ট্রোল স্পর্শী, কন্ট্রোল। ওইসব স্যাবলা লোকজন তোর অ্যাটেনশন নিতে চাইছে, তুই কখনো পাত্তা দিবি না। এসব বিকৃত মস্তিষ্কের মানুষ তোর বোনকে পুরো মহল্লার সামনে চরিত্রহীন প্রকাশ করেছে, তোকে কলঙ্কিত করেছে। আর কেউ না জানলেও তুই জানিস। শুধুমাত্র প্রতিবেশীর কথা থেকে বাঁচানোর জন্য আরশিকে তোর সাথে পিরোজপুর আসতে দিয়েছে, যাতে কদিন পর সবাই ভুলে যায়। এমনকি তোর মা বাসাও ছাড়ছে সামনে মাসে। ওইসব কিডদের আশেপাশেও ঘেসবি না, জাস্ট ভুলে যা। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় এখন। ভোর 4টে। আর শিব তুমুল গতিতে ঘুমোচ্ছে। বার কয়েক ডেকেও লাভ হলো না স্পর্শীর। বেরিয়ে গেল কেবিন থেকে। সামনে যেতেই দেখলো অনেক যাত্রীরা তাদের ব্যাগপত্র গোছাচ্ছে। জিজ্ঞেস করতেই জানালো, সামনেই চরখালি ফেরিঘাট, লঞ্চ ভেড়াবে এখানেই, মিনিট 5 মতো থামবে। তাই আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারা। দ্রুত বেগে কেবিনের দিকে ছুটলো স্পর্শী। আরশিকে ডাকতে ডাকতে সবকিছু ব্যাগে ঢোকালো, কিন্তু আরশি এখনো ঘুম। বোনের পাশে গিয়ে হুট করেই দুহাত ধরে ঝাঁকিয়ে বলল, এই আরশি ওঠ, আমরা পিরোজপুর এসে গেছি, দেখ আব্বু আমাদের নিতে আসছে, ওঠ। দ্রুত বেগে উঠে বসলো আরশি। চোখ ডলতে ডলতে আশেপাশে তাকিয়ে বলল, কই আব্বু? হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো স্পর্শী। বোনের কাঁধে কলেজ ব্যাগ দিয়ে জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিল এবং সাইড ব্যাগটা বাম হাতে। এরপর ডান হাত দিয়ে আরশিকে ধরে নেমে এলো কেবিন তালা দিয়ে। লঞ্চের প্রবেশের দরজার সামনে এসে চাবি বুঝিয়ে দিল লোকটিকে। হাতে টিকিট দেখিয়ে বেরিয়ে এলো ডিকিতে। মিনিট খানেকের মধ্যেই লঞ্চ থামলো। অতি সাবধানে বোনকে ধরে ভিড়ের মধ্য থেকে বাইরে বের হলো। মাটিতে পা রাখতেই প্রাণ ভরে শ্বাস নিল কিছুক্ষণ। আহা, জন্মভূমি। স্বীয় স্থানের মাটির গন্ধ, অক্সিজেন প্রাণ ভরে নিয়ে সামনে এগোতে লাগলো। মুহূর্তেই আরশি ভয় কাতুরে কণ্ঠে বলল, আপু সকাল তো হয়নি, এখানে তো অন্ধকার, কোথায় যাবে এই রাতে? স্পর্শী চারপাশে তাকালো। এতক্ষণ খাটের লাইটিংয়ে বোঝা যাচ্ছিল না। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 4:30। মনে সাহস এলো বোনের হাত ধরে সামনে এগোতে এগোতে বলল,
আর কিছুক্ষণ পরেই আজান দিবে, ভয় পাস না। বেশ খানিকটা সামনে যেতেই দেখলো একটা স্কুল। সেদিকে এগিয়ে যেতেই নিরাশ হলো। মেইন গেট তালাবদ্ধ। হতাশ হয়ে অন্যদিকে তাকাতেই দেখলো পাশেই এক জামে মসজিদ। তার পাশে বিশাল আকৃতির এক দিঘি। সেখানেই বৈঠকখানা সহ সিঁড়ি দেওয়া রয়েছে। স্পর্শীরা সেখানে বসলো। আরশির ঘুম কাটেনি এখনো। বসার জায়গা পেতেই ব্যাগ বোনের ওপাশে রেখে শুয়ে পড়লো কোলে। স্পর্শী বাধা দিল না। ফোন বের করে মায়ের নাম্বারে কল দিতেই ওপাশ থেকে রিসিভড হলো। স্পর্শী শান্ত কণ্ঠে বলল, হ্যালো মা, মিনিট 5 আগে নেমেছি ঘাটে, এখন কিছুটা দূরে আছি ফেরিঘাট থেকে। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে পিপাসা বলল, এখনো তো অন্ধকার কাটেনি, তুই ঘাট থেকে কেন বাইরে আসলি? ওখানেই বসে থাকতি আলো ফোটানো পর্যন্ত। আরে তুমি চিন্তা করো না, একটা মসজিদের এরিয়ার ভেতরে আছি, আর আশি আমার কোলে ঘুমাচ্ছে, একটু পরেই আজান দিবে, এখন রাখছি। সকাল 8টা। জীবনের প্রথম আজ স্পর্শী প্রকৃতির ধারাবাহিকতা দেখেছে, তাও নিজের চোখে বাস্তবে। সেই নিকোষ কালো অন্ধকারকে দূরে সরাতে ওই বিশালাকার আকাশে ধীরে ধীরে আলোর রশ্মিগুলোর বাস্তবায়ন থেকে শুরু করে সূর্য ওঠার দৃশ্য এবং পৃথিবীর ঝাপসা থেকে উজ্জ্বলতা পাওয়ার সেই মোহনীয়তা তাকে মুগ্ধ করেছে। অনেক আগেই সিঁড়ি থেকে উঠতে চেয়েছিল, কিন্তু ঘুমন্ত বোনের মুখের দিকে তাকিয়ে তাকে আর জাগায়নি। বসে রয়েছে সেভাবেই। এমনিতেও এত তাড়াতাড়ি উঠে কী বা করবে, তার তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এত বছর পর হুট করে তো আর অধিকার নিয়ে ঢোকা যায় না। নড়ে চড়ে উঠে বসলো আরশি। আর শুয়ে থাকা যাচ্ছে না। সূর্যের কড়া রশ্মি ভীষণভাবে চোখে লাগছে। বোনকে নড়তে দেখে ধমক মেরে বলল, এই ওঠ তো বাব্বা, আমার কোমর ব্যথা হয়ে গেছে, কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারিস তুই, ওঠ এখন, ফ্রেশ হব। আজ সে উঠল, বোনের সাথে সাথে ব্রাশ করে পুকুর থেকেই মুখ হাত ধুলো। এরপর পুনরায় শুরু হলো যাত্রা। ব্যাগ কাঁধে নিয়ে দুজনেই চলল সামনের দিকে। যেতে যেতে স্পর্শী আরশিকে বলল, কি খাবি? চারপাশে তাকালো আরশি। দূরেই একটা টং দোকানে কিছু লোক চা খাচ্ছে। সেদিকে তাকিয়ে বলল, চা খাবো বন রুটি ভিজিয়ে। চোখ ছোট ছোট করে চাইলো স্পর্শী। বলল, এত খাবার রেখে চা খেতে ইচ্ছে করছে তোর? মুখ গোমরা করে ফেললো। মলিন কণ্ঠে বলল, আমার তো তাহলে আবার ঘুম চলে আসবে, শেষে দেখা গেল আমাকে কোলে করেই তোমাকে হাঁটতে হবে। হাসলো স্পর্শী। এরপর এগিয়ে গেল টঙের দিকে। বেশ কয়েকজন চা খাচ্ছে, কিন্তু সেটা কাচের কাপে। কিছুটা বিতৃষ্ণা লাগলো। দোকানদারের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। ওয়ান টাইম কাপ নেই প্লাস্টিকের গুলো? দোকানদারের হ্যাঁ সূচক উত্তর শুনে আবারও বলল, আমাকে 2 কাপ দিন, সাথে 2টো বনরুটি দিবেন। এরপর কাপ নিয়ে কিছুটা দূরের বেঞ্চিতে বসলো। চা খেতে খেতে ভাবনায় নিমজ্জিত হলো স্পর্শী। এভাবে ব্যাগ কাঁধে নিয়ে কতক্ষণ হাঁটবে? হুট করে ও বাড়িতে কি বলে ঢুকবে, কিছুই তো চেনে না। না, দরকার নেই, বাবাকে দেখতে এসেছে সে। দূর থেকে দেখেই আবার চলে যাবে। দরকার নেই পুরনো কাশুন্দি ঘাটার। এমনিতেও সামনে 15 দিন পর এক্সাম শিডিউল। অনেক বলে ছুটি আনিয়েছে। পিয়াসকে নিয়ে এমন দুর্ঘটনা না ঘটলে কখনোই ভার্সিটি কর্তৃপক্ষ ছুটি দিত না। এখন এই মুহূর্তে একটা থাকার হোটেল রাখতে হবে। খাওয়া হয়ে গেছে আরশির। দোকানদারকে টাকা দিয়ে সামনের বেঞ্চে বসা লোকটির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হুট করে অপরিচিত কোনো মেয়ের থেকে সালাম পেয়ে থতমত খেয়ে গেছে। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম। মুচকি হেসে স্পর্শী পুনরায় বলল, ভাইয়া এখানে কি কোনো থাকার হোটেল পাওয়া যাবে ট্যুরিস্টদের জন্য? দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া 3 জন যুবকের মধ্যের জন এগিয়ে এলো। বলল, আপু কি বেড়াতে আসছেন? আমাদের এইখানে শিকদার আবাসিক হোটেল আছে, আপনি উঠতে পারেন, অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন। কয়দিনের জন্য উঠছেন? আচ্ছা, আপনি আমার সাথে আসুন, ওই তো ওইদিকে হোটেলটা, 8 তলা ভবন। স্পর্শী হাসি মুখে তাদের সাথে এগিয়ে যেতেই বাদ সাধল প্রথমের লোকটি। তেজ নিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলল, এই উনি আমার কাছে আগে কইছে থাকলে আমাকে সর্দার হোটেলে থাকবো। আপা চলেন আমার সাথে। ছেলেটির সাথে থাকা বাকি দুজনও এগিয়ে এলো। প্রথম লোকটির কলার টেনে পাশে ধাক্কা মেরে বলল,
বেশি বাড়াবাড়ি না, ক্ষমতা আমাগো হাতে। যতদিন পাওয়ার আমাগো আছে ততদিন যত টুরিস্ট আসবো সব আমাগো হোটেলে উঠবো। স্পর্শী হতবাক হয়ে গেল, জোর গলায় বলল। এই আপনারা থামুন, এমন বাচ্চাদের মতো করছেন কেন? ছেলেটি স্পর্শীকে বলল। আপু, আপনার জন্য 40% ডিসকাউন্ট। আমাগো হোটেল আসেন, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওগো হোটেল অনেক পুরনো আমলের, আমাগোটা 2টা বছরও হয় নাই তুলসী। আসেন আমার সাথে। সাথে সাথেই পরবর্তী হামলাটা পড়ল। প্রথম লোকটি সামনের ছেলেটার কলার টেনে ধরে ধাক্কাতে ধাক্কাতে বলল। উনি আমার কাছে আগে কইছে, থাকলে আমাকে হোটেলেই থাকবো। স্পর্শীর দিকে তাকিয়ে বলল। আপা, আপনার জন্য 60% ডিসকাউন্ট, আমার সাথে চলেন। বলেই কলার ছাড়তেই ছেলেটি হিংস্র হয়ে পড়ল। সামনের পাটাতনে থাকা ফ্ল্যাক্সটা হাতে নিয়েই মারল মাথার উপর বাড়ি। ভয়ে চিৎকার করে স্পর্শীকে জড়িয়ে ধরল আরশি। এই গেল। বলেই আর্তনাদ করে উঠল স্পর্শী। গলগল করে রক্ত পড়ছে লোকটির মাথা থেকে। ইতিমধ্যেই তর্কাতর্কিতে লোক জড়ো হয়ে গেছে। দুজন লোককে সাথে নিয়ে আহত লোকটিকে হসপিটালে পাঠিয়ে দিল স্পর্শী। ছেলে তিনটের আগে এখনো ফোঁস করে উঠছে। স্পর্শীর সামনে থাকা ছেলেটার উদ্দেশ্যে রেগে বলল। অশিক্ষিত স্টুপিড অশুভ লোক, এই তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই? লোকটাকে মারলা কেন? উঠবো না তোমাদের হোটেলে। ছোট লোক ইতরের মতো ব্যবহার। ছেলেটি ক্ষোভ নিয়ে এগিয়ে এলো স্পর্শের দিকে, বলল। ওই সেমরি, তুই এই ফিরোজপুরে থাকতে চাইলে আমাকে হোটেলে থাকবি, নইলে সোজা যেখান দিয়ে আইসোস ওইখানে ভাগ সর। গায়ের রক্ত টকবক করে উঠল স্পর্শীর। এগিয়ে গেল ছেলেটার দিকে, ক্ষোভ নিয়ে বলল। ও আচ্ছা, কি করবি তুই? স্পর্শীর দিকে পুনরায় এগিয়ে আসতেই 17-18 বছরের এক ছেলে ছুটে আসলো দোকানে। ক্রুদ্ধ হয়ে দোকানের শক্ত কাঠের ডাসা খুলেই বাড়ি মারল মাথার উপর। মুহূর্তেই ঢলে পড়ে গেল সেখানে। ছেলেটা খিস্তে খিস্তে বলল। তোর এত বড় সাহস, কুত্তার বাচ্চা! তুই আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছস? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। আর সে ইতিমধ্যেই ভয়ে কেঁদে দিয়েছে। স্পর্শী হতবাক হয়ে বলল। এসব কি হচ্ছে? দোকানদার সবার অগোচরে হাসলো। স্পর্শীর উদ্দেশ্যে বলল। আবার কি এইখানে নতুন, তাহলে অবাক হইবেন না। এখানে এইগুলো পান্তা ভাত। অন্যান্য জায়গায় তো কিছু হইলে সেগুলো মিডিয়ায় যায়, কিন্তু আমাকেও পিরোজপুরে খুনাখুনি হইলে বাইরের কেউ জানে না। সব দিনের মধ্যেই ধামাচাপা পড়ে যায়। পুলিশও জনগণ ডয়রায়। ওরা আয় সবার শেষে, যাতে চাকরি না যায়, শো দেখাইতে আসে। বলেই হাতের বাটন ফোনটা নিয়ে কাউকে ফোন দিল। বলল। বাকের ভাই, সুজনের লোকেরা রফিকের মাথা ফাটাইয়া দিয়েছে আমার দোকানের সামনে বসিয়া। স্পর্শী কিচ্ছু বুঝলো না। সামনের দিকে তাকাতেই দেখলো আর একটা ছেলে ফোনে বলছে। সুজন ভাই, বারেকের লোকেরা আমাগো সুমন ভাইয়ের মাথা ফাইটা দিয়েছে। জনসমাগমে ভরপুর পিরোজপুর সদর। ইতিমধ্যেই দুই পক্ষের আহত দুই যুবককেই সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। স্পর্শী আরশিকে নিয়ে ভিড়ের বাইরে বের হলো। কি করবে ভেবে পাচ্ছে না। আরশি ক্লান্ত চোখে বোনকে বলল। আপু চলো না, আমরা অনন্দাদির বাড়ি যাই। এভাবে আর কতক্ষণ হাঁটতে থাকবো? হতাশ চোখে তাকালো স্পর্শী, বলল। হুম, ও বাড়িতে যাওয়ার সুযোগ থাকলে এভাবে হেঁটে বেড়াতাম নাকি, কবেই যেতাম। থেমে কণ্ঠকে খাদে নামিয়ে বলল। গতবার আসার আগে ওদের বাড়ির পুরোহিত মশাইয়ের সাথে ঝামেলা পাকিয়ে আসছি। এই মেয়ে ঝামেলা বাজাইয়ে দিয়ে শান্তি মতো এখন চইলা যাইতেছে। তোমাদের ভাইটাকে আমার সাথে আসো। পেছন থেকে ছুটে এসে এক যুবক বলল। তা বন্ধ করে দিয়ে সেদিকে তাকালো। তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল। প্রথমত আমি কোনো ঝামেলা পাকাইনি, ওই দুটো লোকেরই মাথার স্ক্রু ঢিলা। ওনারা নিজেরাই একটা সামান্য বিষয় নিয়ে এতদূর গড়িয়েছে, এখানে আমি মোটেও দায়ী না। থেমে জিজ্ঞেস করলো। কোন ভাই ডাকছে আমায়? লোকটি সামনের দিকে হেঁটে বলল। শোভাম ভাই। স্পর্শী চমকালো। দ্রুত গতিতে পরবর্তী প্রশ্নটা করলো। উনি কি এখানকার এমপি শামসুল সর্দারের ছেলে? ছেলেটি স্পর্শের দিকে চাইলো। আগা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল। হ্যাঁ, কিন্তু ওনার বাবা এখন আর এমপি নাই। শিকদাররা পাওয়ারই এখন। মাথা ঘামালো না স্পর্শী।
শোভাম সর্দারের খোঁজ পেয়েই লোকটার সাথে হেঁটে যেতে লাগলো। পাছে যদি সেখানে বাবাও থাকে। বিশাল আকার জনসমাজ, চারদিকে যুবক ছেলেদের ভিড় জমে গেছে। কমপক্ষে 20টা মোটর বাইক তাদের মাঝখানে ভেড়ানো দুর্লভ দামি গাড়িটা দাঁড়িয়ে আছে। স্পর্শীকে নিয়ে লোকটি ভিড়ের মধ্যে ঢুকলো। সবাই গোল করে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে দাঁড়ানো মার্জিত ভদ্রলোককে ঘিরে। বলতে গেলে সবাই এক প্রকার নালিশ দিচ্ছে তার কাছে, আর তিনি সেটা মার্জিত ভাষায় সামাল দিচ্ছেন। লোকটার বাচনভঙ্গি বেশ চমৎকার ঠেকল স্পর্শীর নিকট। হাঁপ ছেড়ে বাঁচল সে, মনে মনে শুধরালো। যাক বাবা, পিরোজপুরের একজন হলেও ভালো মানুষ আছে। আলগোছে মানুষ সরিয়ে শোভাম সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো স্পর্শী। পাশেই শক্ত করে আরশির কবজি চড়িয়ে নিচের কাছে রেখেছে। যুবক ছেলেটি শোভামের উদ্দেশ্যে বলল, ভাই এই মাইয়াটাই ওই ঝামেলায় মরেছিল। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। কিছু বলার প্রয়াস করতেই শোভাম বলল, কোথা থেকে এসেছো? স্পর্শী কোনরূপ ভনিতা না করে জবাব দিল, এটা আমার ছোট বোন, আমরা সাভারে থাকি, পিরোজপুরে ঘুরতে এসেছি। তীর্যক দৃষ্টিতে তাকালো শোভাম। পুনরায় প্রশ্ন ছুড়ে বলল, এত এত সুন্দর পর্যটন প্লেস রেখে দিনাজপুরে কেন এসেছো? এখানে কি এমন আছে যেটা দেখতে এসেছো? কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী। কি বলবে এখন? এখানে কি আদেও কোনো দর্শনীয় স্থান আছে? মুহূর্তেই মনে পড়ল 60 গম্বুজ মসজিদের কথা। দ্রুত কণ্ঠে বলল, আমরা 60 গম্বুজ মসজিদ দেখতে আসছি। এ পর্যায়ে শোভামের কপালের ভাঁজটা আরো গাঢ় হলো। বলল, সেটা তো বাগেরহাটে, দিনাজপুরে কেন এসেছো? ব্যাস হয়ে গেল। দাঁত কেলিয়ে হেসে দিল স্পর্শী। এরপর নিজেকে গুছিয়ে বলল, আসলে ভাইয়া, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমার একটা টার্গেট হলো পুরো বাংলাদেশ ঘুরব। এই জন্য প্রতিটা জেলা আলাদা আলাদা করে সেখানে যাচ্ছি এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো বাছাই করে তার উপর একটা রিপোর্ট তৈরি করছি এবং ব্লগ বানাচ্ছি। সেজন্যই এবার পিরোজপুরে আসা। আপনি জানেন না, পিরোজপুরের আনাচে কানাচে অনেক দর্শনীয় স্থান আছে। এখানে একদম কোনো লোহা ইউজ না করে কাঠের মসজিদ বানানো আছে। এরপর বিভিন্ন পুরাতন মসজিদ, পার্ক আছে। এছাড়া এখানকার অদ্ভুত মানুষগুলোও আছে, যাদের সবটা মিলিয়ে রিপোর্টটা বানাচ্ছি আমি, বুঝেছেন? শোভাম অন্যদিকে চাইল। এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল, সে যাই হোক, ঘুরতে এসেছো ঘোড়া, কিন্তু তুমি আমাদের হোটেলে উঠবে না, অন্য কোথাও ওঠো। অবাক হয়ে গেল স্পর্শী। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না, আমি আপনাদের হোটেলেই উঠব। শুনল না শোভাম, গম্ভীর কণ্ঠে বলল,